প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য আমি আজকে হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। আজকে তোমাদের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রথম ক্লাসে আমি শুরুতেই ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আলোচনা করব এবং পর্যায়ক্রমে অঙ্ক করা। তো প্রথমত ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য কিছু সংজ্ঞা জানতে হবে। এর মধ্যে ব্যাংক, তারপরে আমানতকারী, তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক বই অথবা পাস বই, এইগুলো সম্পর্কে ধারণা থাকবে। তো ব্যাংক কি? ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান যেখানে আমানতকারীদের কাছ থেকে টাকা জমা রাখে, তাদের ঋণ প্রদান করে এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। তারপরে আমানতকারী হচ্ছে ব্যাংকের যে ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাব রাখে তাদেরকে বুঝে থাকে। তারপরে আসছে নকদান বই বা আমানতকারী বই। নকদান বই বা আমানতকারী বই হচ্ছে ব্যাংক ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে ব্যাংক হিসাব বা ব্যাংক বিবরণী করে থাকে, ঠিক ওই ব্যাংক বিবরণী আলোকে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা বই সংরক্ষণ করে থাকে। ওই বইয়ের নাম হচ্ছে আমানতকারী বই বা নকদান। এখন ব্যাংক বিবরণী বা পাস বই। ব্যাংক বিবরণী হচ্ছে প্রতিষ্ঠানের নামে যে ব্যাংক হিসাব থাকে, যেটি ব্যাংক বা ব্যাংকের কর্মকর্তা তা সংরক্ষণ করে থাকে। এখন এই ব্যাংক বিবরণী এবং আমানতকারী বই, এই দুইটা বই এর মধ্যে কখনো কখনো গড়মিল দেখা দেয়। এই গড়মিল সংশোধন করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। তো আমি এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য যে উদ্দেশ্যের আলোকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়, এই উদ্দেশ্যগুলো জানতে হবে। কারণ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমানতকারীর ব্যাংক হিসাবে প্রকৃত ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা ব্যাংক জমা অতিরিক্ত পরিমাণ জানা। আবার বলছি, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্যে প্রধান যেটা, সেটা হচ্ছে যে আমানতকারীর ব্যাংক জমার পরিমাণ অথবা ব্যাংক জমা অতিরিক্ত পরিমাণ জানা। এছাড়াও আমানতকারীর বই বা ব্যাংক বিবরণীর মধ্যে যদি কোনো গড়মিল দেখা দেয়, তার কারণগুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয়। কার মাধ্যমে? ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে। ব্যাংক সমন্বয় বিবরণী করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের কখনো নিরীক্ষক হলে সেক্ষেত্রে যদি কোনো কিছু প্রয়োজন মনে হয়, ব্যাংক হিসাবে কোনো জটিলতা দেখা দেয়, সেক্ষেত্রেও নিরীক্ষকরা ওটা দেখার কথা বলবে। এক্ষেত্রে এই সকল উদ্দেশ্যগুলো নিয়ে মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য যে গড়মিল গুলো হয়, এই গড়মিল গুলোর বিভিন্ন কারণ আছে। কারণের মধ্যে প্রধান দুইটি কারণ সেটা হচ্ছে যে সময়ের ব্যবধানের কারণে গড়মিল হয়। তারপরে ভুলের কারণে, সেটা ব্যাংকের হতে পারে বা আমানতকারী প্রতিষ্ঠানের হতে পারে। এই দুইটি কারণে ব্যাংক সমন্বয়
বিবরণী করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা লাগবে, একটা শিক্ষার্থীর ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো জানা লাগবে সেগুলো আমি আরেকটু আলোচনা করব। ব্যাংক সমন্বয় বিবরণীতে করা হয় মূলত হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে, আর ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক বিবরণী প্রস্তুত করে থাকে ব্যাংক বা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, আর আমানতকারী বই সংরক্ষণ করে থাকে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী। এক্ষেত্রে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠান বা আমানতকারী প্রতিষ্ঠান, আর ব্যাংক সমন্বয় বিবরণীর মূল যে কাজ তা হলো নকদান বই আর ব্যাংক বিবরণী জেরের মধ্যে যে পার্থক্য নির্ণয় করে তা আবার মিল করা। আমি এই লাইনটা আবার বলবো, ব্যাংক সমন্বয় বিবরণী মূল যে কাজ তা হলো নকদান বই ও ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য নির্ণয় করে তা আবার মিল করা। তো ব্যাংক সমন্বয় বিবরণী মূলত কোনো হিসাব না, এটা কোনো উদ্বৃত্ত থাকে না, এটা র্যামিলের অন্তর্ভুক্ত হয় না, শুধুমাত্র ভুলগুলো ঠিক করে নেওয়ার জন্য মূলত এটা করা হয়ে থাকে। তো ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক করার জন্য একটা তোমাদেরকে যে বিষয়গুলো বেশি জানতে হবে, যে ব্যাংক সমন্বয় বিবরণীর যে দুইটা বইয়ের কথা বলা হচ্ছে এই দুইটা বই সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে। একটা বই হচ্ছে আমানতকারীর বই, আর একটা বই ব্যাংক বিবরণী। একটা বই আমানতকারীর বই বা নকদান বই, একটা বই হচ্ছে ব্যাংক বিবরণী অথবা পাস বই। ব্যাংক বিবরণী ও পাস বই এবং আমানতকারীর বই বা নকদান বই, এই দুইটা বইয়ের মধ্যে যেহেতু কি গরমিল হয়, এই গরমিল সংশোধন করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য মূলত তিনটা পদ্ধতি আছে। আমি এই তিনটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তিনটা পদ্ধতি, প্রথম পদ্ধতি তিনটি পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। এক নম্বর, একক যে পদ্ধতি বা সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি। দুই, উভয় যে সংশোধনী পদ্ধতি। তিন, আমানতকারী বই সংশোধনী পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে মূলত ব্যাংক সমন্বয় বিবরণী
প্রস্তুত করা হয়। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির মধ্যে বিগত সালের প্রশ্নগুলো যদি পর্যালোচনা করা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একক যে পদ্ধতিতে বারবার বা বেশি পরিমাণে এসেছে। এক্ষেত্রে আমরা যখন অঙ্ক করব, সেক্ষেত্রে প্রথমেই আমরা একক যে পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে অঙ্ক বেশি করব। তারপরও আমি উভয় জের এবং আমানতের বই সংশোধন পদ্ধতি, দুইটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো এখানে একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি কি? একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি মূলত একটা জের নিয়ে আরেকটা জেরে উপনীত হওয়া। একটা জের দেয়া থাকবে অথবা দুইটা জেরই দেয়া থাকবে, একটা জের আমরা প্রথমে লিখব এবং অপর জেরে কি পৌঁছাবো। এই ক্ষেত্রে এই জন্য নাম হয়েছে কি একক জের পদ্ধতি, এবং এটা একদম প্রাচীন বা সনাতন পদ্ধতি নাম উল্লেখ করা হয়েছে। আর উভয় জের পদ্ধতিতে এখানে মূলত আমানতকারী বই বা নকদান বই আর ব্যাংক বিবরণী, দুইটা বই কি সংশোধন করে মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। এর জন্য নাম হয়েছে উভয় জের সংশোধনী পদ্ধতি। আর 3 নম্বর যেটা আমানতকারী বই সংশোধনী পদ্ধতি বলতে এখানে শুধুমাত্র আমানতকারী বই সংশোধন করে যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে আমানতকারী বই সংশোধন পদ্ধতি। তো তিনটা পদ্ধতির মধ্যে এখানে আমি বলছি গুরুত্বপূর্ণ হচ্ছে একক জের পদ্ধতি। তো একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা মূলত কি যখন অঙ্ক করব তখন অঙ্ক আমি দেখাবো। আর তাছাড়া এখানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে কিছু নাম আছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই তোমরা জানতে হবে, কারণ এই অঙ্কগুলো করতে গেলে এই কথাগুলোর সাথে কি পরিচিত থাকতে হবে। যদি পরিচিত না থাকে তাহলে দেখা যাচ্ছে অঙ্ক করার সময় কিছু তার সমস্যা হয়। এজন্য আমি এই কথাগুলো আমি বলে যাব। বিষয়গুলোর মধ্যে যেমন আছে কি পরিবহনাধীন জমা। পরিবহনাধীন জমা বলতে এখানে ট্রানজিটে জমা, অনাদায়ী চেক, বহনপত্রে জমা, প্রক্রিয়াধীন জমা, ব্যাংকে জমার অনাদায়ী চেক। অর্থাৎ এই চেকগুলো মূলত একটাও কি ব্যাংকে জমা হয় না, জমা হবে বাট কি সময়ের মধ্যে জমা হয় না। এই জন্য নাম হয়েছে একই বিষয়, নামগুলো ভিন্ন ভিন্ন। তারপরে আরেকটা নাম হচ্ছে অপরিশোধিত চেক। অপরিশোধিত চেক, অপরিশোধিত চেক বিষয়টা কি? অপরিশোধিত চেকের মধ্যে এর বেশ কিছু নাম, সেটা বকেয়া চেক, অপ্রদত্ত চেক, প্রদেয় চেক, অনুপস্থাপিত চেক, তারপরে যে চেক ভাঙানো হয়নি। একই নাম, একই বিষয়, ভিন্ন ভিন্ন নাম। তারপরে চেক প্রদান। চেক প্রদান বলতে এখানে এই চেক প্রদানেরও আবার কিছু নাম আছে। চেক প্রদান, চেক কাটা, চেক ইস্যু করা, চেক অঙ্কন করা, হ্যাঁ, চেক লেখা, নির্গমন চেক ইত্যাদি। এই নামগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে এনএসএফ, নো সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ অপর্যাপ্ত তহবিল চেক, প্রত্যাখ্যিত চেক, অমর্যাদাকৃত চেক, অসম্মানিত চেক বা চেক ডিজঅনার বা বাউন্ড চেক। এই এনএসএফ এর যে নো সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ অপর্যাপ্ত তহবিলের চেক, প্রত্যাখ্যিত চেক, অমর্যাদাকৃত চেক বা চেক ডিজঅনার ও বাউন্ড চেক, এইগুলো হচ্ছে সব এনএসএফ এর ক্ষেত্রে প্রযোজ্য। আর এছাড়াও ডিএমসিএম, অর্থাৎ ডিএম বলতে ডেবিট মেমোরেন্ডাম, ডিএম বলতে ডেবিট মেমোরেন্ডাম, অর্থাৎ এরও আবার কিছু নাম আছে। ডেবিট মেমোরেন্ডাম এর সংক্ষেপে নাম হচ্ছে
ব্যাংক মেমো, ব্যাংক স্মারক, তারপরে ডেবিট স্মারক, ডেবিট বিবরণী। অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম মূলত হচ্ছে ব্যাংকের আমানতকারীর হিসাব থেকে যখন টাকা কর্তন করে, কেটে রাখে, তখন সংক্ষেপে লিখে রাখে কি ডিএম, সংক্ষেপে লিখে রাখে ডিএম। ঠিক একইভাবে আমানতকারীর হিসাবে যদি টাকা বৃদ্ধি পায় বা টাকা দেয় ব্যাংক কর্তৃক, সেক্ষেত্রে ব্যাংক জমার সুদ, লভ্যাংশ ইত্যাদি এর নামের জন্য হবে ক্রেডিট মেমোরেন্ডাম, সংক্ষেপে সিএম, ক্রেডিট মেমোরেন্ডাম। তো এই বিষয়গুলো ব্যাংক সমন্বয় বিবরণীতে আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো সর্বপ্রথম আমরা ভালোভাবে আরো পড়ব বা জানবো, শিখব, এবং যাতে করে ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করতে গেলে সহজেই বিষয়গুলোতে অনুধাবন করা যায়। এবং এখান থেকে আমি যে বিষয়গুলো আলোচনা করছি এখানে এমসিকিউতে আসবে পরীক্ষাতে, এজন্য প্রতিটা স্টুডেন্টকে বা শিক্ষার্থীদের অবশ্যই একটা অধ্যায় ভালো করার জন্য অবশ্যই আগে বাসায় রিডিং করতে হবে। আর হিসাব বিজ্ঞানের মধ্যে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী স্টুডেন্টের কাছে মূলত একটু সহজ মনে হবে না, তবে যদি প্রথমে রিডিং করা যায়, আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করা হয় বা করো, তাহলে অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণী আশা করি তোমরা ভালো পারবে। এই জন্য ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য আমি যে দুইটা বইয়ের কথা বলছি, এই বই সম্পর্কে আবারও বলছি, এই দুইটা বই সম্পর্কে তোমাদেরকে স্বচ্ছ ধারণা থাকতে হবে। দুইটা বই কি বলছে? বই দুইটা হচ্ছে আমানতকারী বই বা নকদান বই, আর দ্বিতীয়টা হচ্ছে পাস বই বা ব্যাংক বিবরণী। আমানতকারী বা নকদান বই সংরক্ষণ করে থাকে প্রতিষ্ঠান, আর ব্যাংক বিবরণী বা পাস বই যেটা সংরক্ষণ করে থাকে ব্যাংক। এই দুইটা বইয়ের মধ্যে গরমিল হলে এই গরমিলগুলো সংশোধন করে যে বিবরণী বা যে বই প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো আমি তোমাদেরকে আবারও সালাম জানিয়ে আজকে প্রথম ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।